সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে আটক। ডিবি কার্যালয়ে চলছে জিজ্ঞাসাবাদ। আজই তোলা হতে পারে আদালতে। কোথাও বন্ধ, কোথাও খোলা ফিলিং স্টেশন। তেলের জন্য দীর্ঘ অপেক্ষা, ব্যাহত দৈনন্দিন কাজকর্ম। সকাল 8টা থেকে সিরিয়াল দিলাম সেই মাজারের আরো পিছনে, এখন ওখান থেকে এই পর্যন্ত আসলাম, আসার পরে এখন পর্যন্ত তেল শেষ। 2.5 ঘন্টা যাবত তো লাইনে আছি, সিরিয়াল তো শেষ হয় না, তেলও তো পাওয়া যাচ্ছে না। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত রোগীর চাপ বাড়ছেই। তৃতীয় দিনের মতো 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। আপনার বাচ্চাকে সচেতনতার সহিত আপনি বাড়িতে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে না নিয়ে আসাটাই জরুরি বলে আমরা মনে করছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার দেখবেন বিস্তারিত। রান্না করতে লাগবে শুধু রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার NM নাসির উদ্দিন জানান, সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় রংপুর, উত্তরা ও বনানী থানাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া শিরিন শারমিনের বিরুদ্ধে 2024 সালের 7 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে একটি হত্যা মামলা করেন দিলরুবা আক্তার নামের এক নারী। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলেও কিছুটা ছায়া ছিলেন শিরিন শারমিন। এরই মধ্যে আলোচনায় আসেন অজ্ঞাত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহ নিয়ে। আর শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশের হাতে হত্যা মামলার আসামি হিসেবে আটক হলেন তিনি। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক। ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক হয়েছেন এবং তাকে আজ আদালতে তোলার কথা রয়েছে। বিষয়ে আরও বিস্তারিত তথ্যপত্র জানার জন্য আমরা চলে যাব সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছে। রাব্বি, যেমনটা দেখছিলাম আসলে শিরিন শারমিনকে আদালতে তোলা হতে পারে বলে আসলে আমরা খবর পেয়েছি, তো সেই ব্যাপারে সবশেষ আপডেট আপনার কাছে কি আছে? অনেক আপনি জানেন যে এই শিরিন শারমিন চৌধুরী যিনি 5 আগস্টের পরপরই প্রায় দীর্ঘ সময় কিন্তু তিনি একটা সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন এবং তিনি সুরক্ষা বলয়ের মধ্যে থেকে তিনি কিন্তু একটি পাসপোর্টের আবেদন করেছিলেন, সাধারণ পাসপোর্ট, তিনি এবং তার স্বামী। এবং সেই তথ্যটি কিন্তু যমুনা টেলিভিশন অনুসন্ধান করে বের করে আনে এবং সেই পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের যোগসাজশে তার যেই বাসা থেকে আজকে গ্রেপ্তার করা হয়েছে সেই বাসার ঠিকানায় তিনি সাধারণ পাসপোর্টটি একদম মানে হাতে নেবার প্রাক্কালেই যখন এই সংবাদটি প্রচার হয় তখন তার পাসপোর্টটি আটকে যায় এবং তারপরও দীর্ঘ সময় তিনি কিন্তু ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। বলা যায় যে তাকে তিনি নিরাপদেই ছিলেন এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে চলে গেল, নতুন সরকার ক্ষমতায় আসলো এবং নির্বাচিত সরকার এসে তাদের জুলাই মামলার অন্যতম আসামি বলা হচ্ছে তাকে, যে তার বিরুদ্ধে রংপুর, ঢাকা সহ বেশ কয়েকটি থানায় 6টিরও বেশি মামলা আছে। এই সবগুলো মামলায় জুলাই মামলা এবং সেই মামলার একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং আজকে দুপুর নাগাদই তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে।
রিমান্ডের বিষয়ে এখনও আমরা কোনো তথ্য পাইনি। এখান থেকে ডিবির পক্ষ থেকে কিন্তু জানানো হয়নি যে তাকে কোন মামলায় সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেফতার এবং সেই সাথে তাকে রিমান্ডে নেওয়া হবে কিনা সেটি সময় সাপেক্ষ ব্যাপার। তবে এখন পর্যন্ত যে তথ্যটি আছে যে ডিবি কার্যালয়ে আছেন, জিজ্ঞাসাবাদ চলছে এবং আজকে দুপুর নাগাদ বা বিকেল নাগাদের মধ্যে তাকে আদালতে নেওয়া হবে। রবি সিদ্দিকী, তেমনটাই তথ্য নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানাতে পারলাম যে আদালতে নেওয়া হতে পারে আজকেই সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কাটছেই না জ্বালানি তেলের সংকট। পাম্পগুলোতে আজও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। 2-3 লিটার তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। আর অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় টানানো থাকছে অকটেন নেই লেখা সাইনবোর্ড। রাজধানীর বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলের জন্য 3 থেকে 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন সংকটের আসল কারণ প্যানিক বাই। আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। আর এই কারণেই আরও প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট। জ্বালানি তেলের যেই সংকটের ব্যাপারে আমরা খোঁজ খবর রাখছি, সেই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আমরা এখন পরিবাগে চলে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, পরিবাগে তো আছেন, পরিবাগে পরপর 2টো পাম্প আছে, তো কোন পাম্পে আসলে তেলের সরবরাহ স্বাভাবিক আছে নাকি 2টো পাম্পে আসলে সমস্যা হচ্ছে? কি বলছেন সেখানে তেল নিতে আসা সাধারণ যারা যাত্রী বা চালকেরা আছেন তারা? অনেক, আপনিও যেহেতু মাঠের রিপোর্টার সেহেতু আপনার এই খবরটি জানারই কথা যে পরিবাগের 2টো পাম্প এবং সেই 2টো পাম্পে বেশিরভাগ সময়ে জ্বালানি সরবরাহ করা হয়। কিন্তু আজকে সকালের চিত্র ভিন্ন। আমরা দেখেছি যে শুধুমাত্র মেঘনা মডেল সার্ভিস লিমিটেড যেটি সবসময় চালু থাকে সেটি আসলে আজকে চালু রয়েছে এবং তার ঠিক পাশের যে পাম্পটি সেটি বন্ধ রয়েছে। তবে আমরা সেই পাম্প থেকে অন্তত 1 কিলোমিটার ভেতরে চলে এসেছি শুধুমাত্র বাইকের সারিটি বোঝানোর জন্য কিংবা দেখার জন্য যে কতগুলো গাড়ি আসলে কতগুলো বাইক অপেক্ষমান রয়েছে মূলত এই পাম্পে জ্বালানি নেওয়ার জন্য। খুব পরিষ্কারভাবেই আমি পরিবাগের যেই গলিতে এই মুহূর্তে প্রবেশ করেছি, এই গলি দিয়ে এই বাইকগুলো মোতালেব প্লাজার পাশ দিয়ে একবারে কাটাবন পর্যন্ত পৌঁছে গিয়েছে বাইকের দীর্ঘ সারি। সেটি আসলে একটু বড় ফ্রেমে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, যদিও ব্যস্ত সড়ক, সেটি আসলে দেখানো খানিকটা চ্যালেঞ্জিং। তবে আমি একটু দেখাতে চাই দর্শকদের যে সেই সারি আসলে কতটা দীর্ঘ এবং যারা এই মুহূর্তে লাইনে রয়েছেন তারা প্রত্যেকেই কমপক্ষে 3 ঘন্টা এই লাইনে রয়েছে এবং একটু পরপর আমরা দেখছি যে তারা এত দীর্ঘ সময় লাইনে থাকবার ফলে এক ধরনের ক্লান্তি বোধ তাদের মধ্যে তৈরি হয়েছে, যার ফলে আশপাশে যারা রয়েছেন কিংবা একসাথে যারা লাইনে আছেন তারা একসঙ্গে দাঁড়িয়ে গল্প করছেন, যে কোনোভাবে তারা সময় কাটানোর চেষ্টা করছেন। তবে সবচেয়ে বিড়ম্বনায় কারা পড়েছে সেটি তো খুব স্পষ্টই যে যারা সকালবেলাতে ডিউটিতে বেরিয়েছে এবং তারপরে তাদের জ্বালানি শেষ হয়েছে, সেই রকম মানুষের সংখ্যা প্রচুর রয়েছে। ফলে তাদের অফিস স্কেডিউল মেলানো প্লাস তাদের দৈনন্দিন অন্য যে কাজকর্ম সেগুলো একসঙ্গে করে ঠিকঠাক রাখা, একই সঙ্গে এই জ্বালানি তেলের সারিতে 2-3 ঘন্টা বাড়তি সময় কাটানো, সব মিলিয়ে এক ধরনের যে এলোমেলো অবস্থা সেটি খুব পরিষ্কারভাবে বোঝা যায় এই পাম্পে দাঁড়ানো যে সমস্ত মানুষজন কিংবা এই সারিতে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললে এই সবার কম বেশি একই রকমের গল্প, যে সবাই বলছেন যে জনজীবন একেবারে এলোমেলো হয়ে গিয়েছে। যেই চিন্তা করে কিংবা যেই ভাবনাটা নিয়ে সকালবেলা তারা ঘুম থেকে উঠেছেন কিংবা যেই কাজগুলো তাদের হাতে রয়েছে সেগুলো ভীষণ রকম এলোমেলো হচ্ছে শুধুমাত্র এই পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকবার ফলে। অনেক তাজনুর, যেমনটা আপনার মাধ্যমে চিত্র দেখতে পাচ্ছিলাম যে পাম্পগুলোতে এখন আসলে তেলের সঠিক সরবরাহগুলো পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নাসা গ্রুপের শ্রমিকরা। এ বিষয়ে আরও জানতে সেখান থেকে যুক্ত হচ্ছি সহকর্মী খোকন চৌধুরীর সাথে। খোকন, কি দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা এবং ঠিক কি কারণে অবরোধ করা হচ্ছে, আর সাধারণ মানুষদের ভোগান্তি সড়কে কেমন দেখতে পাচ্ছেন? অনেক, আসলে প্রথমেই বলে রাখি এই অবরোধটুকু কিন্তু সকাল 10:15 থেকে প্রায় 1 ঘন্টা হতে চললো অবরোধ করে রেখেছে। তবে সবচেয়ে বেশি আসলে ভোগান্তির কথাই আমরা বলতে চাই, কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিন্তু 2 অংশে, অর্থাৎ চট্টগ্রাম অভিমুখী এবং ঢাকা অভিমুখী অন্তত কিন্তু এরই মধ্যে কিন্তু 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এবং আপনি জানেন যে আসলে তীব্র গরম, প্রচণ্ড রৌদ্রের মধ্যে তীব্র গরম, এর মধ্যে কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছেন বিশেষ করে বাস
বাস যাত্রীরা তারা কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যারা দূরপাল্লার বাস রয়েছেন তারা বলছেন আসলে তো এমনিতেই আসলে একটি লম্বা সময় ধরে তারা বাসে রয়েছেন, তার মধ্যে এই গরমের মধ্যে কিন্তু তারা বাসে থেকে কিন্তু আরও অনেকটা অস্বস্তি বোধ করছেন এবং এই শ্রমিকরা কিন্তু তাদের বেতন ভাতা বকেয়ার আদায়ের দাবিতে কিন্তু তারা মহাসড়কে অবরোধ করেছেন। যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে যেহেতু তারা পোশাক শ্রমিক এইপিজেড কেন্দ্রিক, তারা ওই জায়গাতে তাদের আন্দোলন চালাতে পারতো, কিন্তু মহাসড়ক অবরোধ করে এই ধরনের আসলে আন্দোলন সংগ্রামকে তারা মেনে নিতে চাচ্ছেন না। বলছেন যে এর সমস্যার সমাধান যাতে প্রশাসন দ্রুত করে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি যাতে স্বাভাবিক চলাচলের উপযোগী করে তোলে, সেই দাবিটুকু কিন্তু আসলে সাধারণ মানুষ করে আসছেন এবং সকাল থেকেই কিন্তু আসলে চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এখানে কিন্তু আসলে প্রশাসনের লোক ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু কথা বলছেন শ্রমিক নেতাদের সঙ্গে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এর সুরাহা একটি হয়ে যাবে, এমনটি কিন্তু আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারা আশা প্রকাশ করছেন। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভোগান্তি বেশ চরমে। অনেক ধন্যবাদ খোকন আমাদেরকে সবশেষ তথ্যপত্র জানানোর জন্য। দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই, আর সাথে বাড়ছে মৃত্যু। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই রয়েছে আবার শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে তৃতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। তাছাড়া যে শিশুরা ইতোমধ্যেই হামে আক্রান্ত তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী 3 মে থেকে দেশ জুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। রোগবালাই আসলে লেগেই থাকে, কিন্তু তার মধ্যে যখন হাম জাতীয় যে সমস্ত গুরুতর রোগগুলো আছে সেগুলো ছড়িয়ে পড়ে সেটি আসলেই খুব কষ্টকর, বিশেষ করে অভিভাবকদের জন্য খুবই কিন্তু চিন্তার বিষয়। এই বিষয়ে আসলে জানার জন্য আমরা মহাখালীতে চলে যেতে চাই, ডিএনসিসি কোভিড হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী তানজিম শাফিন, তার সঙ্গে যুক্ত হব। শাফিন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আসলে আপনার মাধ্যমে জানতে চাই হাসপাতালে ভর্তি যে সমস্ত হাম আক্রান্ত রোগীরা আছেন তাদের ব্যাপারে চিকিৎসকরা কী বলছেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন, পাশাপাশি অভিভাবকরাই বা কতটুকু চিন্তিত? অনেক মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত সংক্রামক ব্যাধি হাসপাতালটিতে হাম প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গেই বিশেষ প্রস্তুতি এবং বিশেষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে সেখানে রোগীদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং 270 জন রোগী আজকের দিনে ভর্তি রয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, যাদের বয়স 6 মাস থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। আপনারা দেখছেন যে এখানে যে সকল রোগীকে দেখছেন এই ওয়ার্ডটিতে, তারা অনেকেই 4 থেকে 5 দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকেই সেরে উঠেছেন। রোগীর স্বজনদের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে তারা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেননি, প্রাথমিকভাবে সিজনাল জ্বর বা অন্য কোনো ভাইরাসের সংক্রমণ ভেবে থাকলেও কিছুদিন পরেই যখন তারা দেখতে পান যে রোগীর শরীরে আরও নানা ধরনের সিমটম দেখা দিচ্ছে, তখনই কিন্তু তারা চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে হামের বিষয়টি শনাক্ত করে তাদেরকে মহাখালীর এই সংক্রামক ব্যাধি হাসপাতালে রেফার করে দেন। তো এখানে আসার পরে তারা বিশেষ চিকিৎসায় ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ শিশুর ক্ষেত্রেই যেটি হচ্ছে যে হাম আক্রান্ত হবার পরে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি অনেকাংশেই কমে যায়, বা এই সময়টিতে অন্তত হামের যেই ভাইরাসটি যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব একটা কাজ করে না। তাই একই সময়ে নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়ে পড়েন। তো এই সকল ক্ষেত্রে শারীরিক বেশ কিছু জটিলতা থাকে। আমরা দেখেছি যে শিশুরা অনেকেই সেরে উঠলেও তাদেরকে নেবুলাইজারের মাধ্যমে তাদের শ্বাস প্রশ্বাসের যে ব্যবস্থাটি সেটি আরও সহজ করে দেওয়া হচ্ছে, যাতে করে তারা আরও দ্রুত তাদের ফুসফুস কর্মক্ষম হয়ে উঠতে পারে, এরকম কিছু ব্যবস্থা আমরা দেখেছি। পাশাপাশি স্যালাইন এবং যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো চলছে, ডাক্তারদের তদারকিও পর্যাপ্ত পরিমাণে আছে এবং স্বজনরা এখানে যারা রয়েছেন তারা অনেকেই আসলে সন্তুষ্টির কথা জানিয়েছেন যে তাদের সন্তানের যেই অবস্থা হয়েছিল সেখান থেকে অনেকটা দ্রুত সময়ের মধ্যে তারা উত্তরণ করতে পেরেছেন এই হাসপাতালটির সুব্যবস্থাপনায়। তো মূলত যে বিষয়টি রয়েছে যে গতকাল
সংসদে স্বাস্থ্যমন্ত্রী একটি বিষয় জানিয়েছেন যে গত 5.5 বছর ধরে যেই হামের টিকাটি সেটি নিয়মিতভাবে না দেয়ায় দেশে এই হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ার বিষয়টি ঘটলো এবং এর ফলে বেশ কিছু প্রাণহানিও কিন্তু আমরা দেখেছি। এখনো পর্যন্ত আমরা যদি দেখি যে মার্চ মাসের মাঝামাঝি থেকে অর্থাৎ মার্চের 15 তারিখ থেকে আজ পর্যন্ত 118-র বেশি শিশুর প্রাণহানি হয়েছে হাম এবং হামের প্রাদুর্ভাব নিয়ে। তবে এখন যেহেতু সবাই অনেকটাই সচেতন, একেবারে জ্বর দেখা দিলেই প্রাথমিক পর্যায়েই তারা আসলে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, সেটি একটি ইতিবাচক বিষয়। চিকিৎসকরা বলছেন যে যত দ্রুত চিকিৎসা সেবার আওতায় আনা যাবে তত দ্রুত শিশুদেরকে সারিয়ে তোলা সম্ভব হবে এবং টিকার বিষয়টিতে তারা জোর দিচ্ছেন যে যারা এখনও টিকা নেয়নি টিকা কার্যক্রমে যেন অতি সত্বর তারা সেই টিকা, 2টি টিকা এমআর টিকাগুলো দিয়ে দেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত অনেক। শাফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা এবার একটু এই হামের যেই প্রকোপ তার বিষয়ে কথা বলার জন্য নোয়াখালীতে আমাদের সহকর্মী আছেন মুনতাসির বিল্লাহ সবুজ, তার সঙ্গে যুক্ত হয়ে যেতে চাই। সবুজ, যেমনটা আপনি শাফিনের থেকেও শুনছিলেন, আসলে ঢাকা শহরের মতো নিশ্চয়ই নোয়াখালীতেও বেশ প্রকোপ দেখা দিয়েছে হামের, তো সেখানে আক্রান্ত রোগীদের এখন বর্তমান অবস্থা কি এবং চিকিৎসকরাই বা কী বলছেন, কেন এত দ্রুত ছড়াচ্ছে হাম? আসলে আমি এখন আছি নোয়াখালী সদর হাসপাতালে। হামে আক্রান্ত শিশুদের জন্য যে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে সেখানে রয়েছি। ঠিক আমার পাশে এখানে হামে আক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। অবশ্য প্রতিদিনই হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। আমি কিছুক্ষণ আগে এই হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল অফিসার আছে তার সাথে কথা বলছি, তিনি যেটি বলছেন যে বর্তমানে 36 জন হামে আক্রান্ত শিশু এখানে ভর্তি রয়েছে। তবে গতকাল নতুন করে 14 জন ভর্তি হয়েছে। এর আগের দিন 11 জন এবং এর আগের দিন 8 জন। অর্থাৎ আপনি পরিসংখ্যান থেকে বুঝতে পারছেন যে আসলে প্রতিনিয়ত হামে আক্রান্ত যে শিশু বা যে লক্ষণ নিয়ে শিশুরা প্রতিনিয়ত যে সংখ্যা, রোগীর সংখ্যা হামে আক্রান্ত সেটি বাড়ছে আসলে। তো আসলে এখানে যেটি ডাক্তাররা যেটি বলছেন যে আসলে বিগত 1.5 বছর যাবৎ মাঝখানে যে হামের টিকাদান বন্ধ ছিল এবং অনেকে বলছিলেন যে তারা রমজান মাসেও, অনেক অভিভাবক আমাদেরকে বলছিলেন যে তারা টিকাদান কেন্দ্রে বিভিন্ন হসপিটালে গিয়েছেন, তারা বলছিলেন যে রমজান মাসে টিকাদান বন্ধ ছিল এবং সাপ্লাই ঘাটতি ছিল এবং তারা ঈদের পরে আসতে বলছেন, কিন্তু এর মাঝে আসলে তাদের শিশুরা আক্রান্ত হয়ে গিয়েছে। এছাড়া ডাক্তাররা যেটি বলছেন যে আসলে 9 মাস এবং 15 মাস যে টিকা দেওয়ার কথা, আসলে 9 মাসের আগে অনেকে আক্রান্ত হয়ে যাচ্ছেন, বিশেষ করে 6 থেকে 2 বছর বয়সী যে শিশু তারা আক্রান্ত হচ্ছেন, এছাড়া 5 বছর বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছেন। তবে তারা যেটি বলছেন যে আসলে টিকা দানের যে বন্ধ ছিল বা মানুষের মাঝে যে অবহেলা বা এখানে নোয়াখালীতে বিভিন্ন যে চরাঞ্চল রয়েছে, বিশেষ করে হাতিয়া, সুবর্ণচর বা কোম্পানিগঞ্জ, সেখানে যে মানুষের যে টিকাদানের অপ্রাপ্তি বা স্বাস্থ্যদান বিশেষ করে মানুষ দেয়নি, আসলে নানা কারণে, এসব কারণে আসলে প্রতিনিয়ত আসলে হামাক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। তবে তারা চেষ্টা করছেন যে বিশেষ করে যারা বেশি আক্রান্ত হচ্ছেন তাদেরকে এখানে স্থানীয়ভাবে চিকিৎসা দিচ্ছে, অথবা যাদের আইসিইউর প্রয়োজন হচ্ছে তাদেরকে ঢাকায় পাঠানো হচ্ছে। ধন্যবাদ সবুজ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মুনতাসির বিল্লাহ সবুজ, জানাচ্ছিলেন সেখানকার হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ইরান থেকে মার্কিন এয়ারম্যানকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযানের সময় নিহত হয়েছেন ইরানের 4 সেনা কর্মকর্তা। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহতরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জারে, কর্নেল মুইন হেইদারি, কর্নেল সৈয়দ সাইদ মুসাভি এবং লেফটেন্যান্ট মিলাত সালারভান্ত। মার্কিন পাইলটকে উদ্ধারের মিশনে থাকা যুদ্ধবিমান, হেলিকপ্টার, সশস্ত্র ড্রোন এবং সহায়ক বিমান ঠেকাতে সরাসরি লড়াইয়ে লিপ্ত ছিলেন তারা। ইস্পাহানের আকাশসীমায় থাকা একটি মার্কিন এয়ারক্রাফটে আঘাতও করে ইরানের মিসাইল। সে সময় শত্রুপক্ষের বিমান থেকে পাল্টা হামলায় নিহত হন 4 ইরানি সেনা। ইসরায়েল ও মার্কিন লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তির নতুন ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। সোমবার হাদিদ 110 নামের স্টেলথ প্রযুক্তির দ্রুত গতির আত্মঘাতী ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে দেশটি। আর ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ সামাজিক মাধ্যম এক্সকে এই ভিডিও প্রকাশ করে। দাবি, রাডার ফাঁকি দিতে সক্ষম এই সমরাস্ত্র অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ভেদ করে আরও বিধ্বংসী হামলা চালাতে পারে। মার্কিন তথ্য অনুযায়ী জেট ফুয়েল চালিত হাদিদ 110 ড্রোনের গতিবেগ ঘন্টায় 517 কিলোমিটার, বহন করতে পারে 30 কেজি বিস্ফোরক। আর এর আগে গত বছরের ডিসেম্বরে নতুন এই ড্রোন উন্মোচন করে তেহরান।
এদিকে ইরানে প্রতীকী কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চারপাশে মানববন্ধন করবে তরুণরা। আর এমন তথ্য জানিয়েছে দেশটির যুব বিষয়ক উপমন্ত্রী। তিনি জানান, জাতীয় সংহতি প্রদর্শন এবং আগ্রাসনকারীদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর পদক্ষেপকে সমর্থন জানাতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। মূলত ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসে ট্রাম্পের হুমকির জবাবে এমন কর্মসূচির পরিকল্পনা করছে তেহরান। দেশজুড়ে তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরানিদের সংহতির বার্তা পৌঁছে দেওয়া হবে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো লক্ষ্য। আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ইসরায়েল আর পূর্বের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে দুর্বল অবস্থানে ইরান, এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিও বার্তায় তিনি এমনটা দাবি করেন। তিনি বলেন, ক্রমেই দুর্বল হয়ে পড়ছে তেহরানের সন্ত্রাসী অবকাঠামো। আমরা পরিকল্পিতভাবে আইআরজিসির অর্থ উপার্জনের ব্যবস্থা ধ্বংস করছি, তাদের স্থাপনাগুলো ধ্বংস করছি, কর্মীদের নির্মূল করছি, শীর্ষস্থানীয় ব্যক্তিদেরও নির্মূল করা অব্যাহত রেখেছি। ইরান আর আগের ইরান নেই। তাদের সন্ত্রাসী শাসন আগের চেয়ে অনেক বেশি দুর্বল, ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আজ থেকে সকাল আর বিকাল দুই বেলা চলবে সংসদ অধিবেশন। সকালের শুরু হওয়া অধিবেশনটি চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। এই প্রকল্পটি আর প্রতিশ্রুতি দেন। ইতিমধ্যে এই প্রকল্পটি 2022 থেকে 2024 দুই বছরে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা শেষ হয়েছে। আপনার সমীক্ষা শেষে 10.876 কিলোমিটার দৈর্ঘ্য, 4 লেন বিশিষ্ট এই সেতুটির 17,466 কোটি টাকার প্রাক্কলন নির্ধারণ করা হয়েছে। এর সাথে রয়েছে 5.5 কিলোমিটারের মতো আপনার সংযোগ সড়ক, 18 কিলোমিটারের মতো তীর রক্ষা। এই প্রকল্পটি অর্থনৈতিকভাবে বেশ গ্রহণযোগ্য, কারণ এটার বেনিফিট কস্ট রেশিও 1.29, বেশ সন্তোষজনক। ফিনান্সিয়াল ইন্টারনাল রেট অফ রিটার্ন 4.94, যেটাও বেশ সন্তোষজনক এবং বেশ ইতিবাচক। ইতিমধ্যে পিডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনের ভৌত কাঠামো বিভাগে এই প্রকল্পটি প্রেরণ করা হয়েছে। বৈদেশিক সাহায্য প্রাপ্তির জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এই প্রকল্পটি আছে। পিপিপি প্রকল্প বিবেচনা করে সর্বশেষ অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, যেটা CCEA সভায় উপস্থাপনের জন্য প্রেরণ করা হয়েছে। আশা করছি এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করে আমরা আগামী 2026-27 যে অর্থ বছর আছে সেখানেও এডিপির অননুমোদিত প্রকল্প হিসাবে অন্তর্ভুক্ত করা রাখা হয়েছে। প্রক্রিয়া শেষ হলে সেতুটি নির্মাণের দিকে আমরা অগ্রসর হতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এই প্রকল্পটি ভোলাবাসী প্রাণের দাবি। ভোলা এই দেশের সবচাইতে সমৃদ্ধ একটি জেলা, যেখানে গ্যাসের বিপুল রিজার্ভ রয়েছে, অনেক সম্ভাবনাময় একটি জেলা। এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আন্দালিব রহমান পার্থ, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি যেভাবে বললেন আর কি, এটা আসলে আমাদের দাবি না, এটা আমাদের একটা আর্তনাদ। একটা শিশু যখন অসুস্থ হয় ভোলাতে, তখন একটা মা সুস্থতার কথা চিন্তা করে না। চিন্তা করে আমরা যে এই ভৌগোলিক কারাগারে 12 ঘন্টা 14 ঘন্টা লাগবে, লঞ্চ নাই, সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা-8টা পর্যন্ত আমরা যেতে পারি না কোথাও। আমরা একটা ভৌগোলিক কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে যায়। মাননীয় স্পিকার, আপনি ভালো করেই জানেন, হু উড নো বেটার দেন ইউ। এর চেয়ে আরেকটা ব্যাপার, কোনো দুর্ঘটনা যদি হয় সন্ধ্যার পরে, স্পিডবোট সন্ধ্যা 6টার পরে মাননীয় স্পিকার চলে না। তো সেই ক্ষেত্রে আজকে দুঃখজনক যে 2026 সালে আমরা ভূখণ্ড, মানে মূল যে ভূখণ্ড তার চেয়ে কত দূরে, এবং এই কারাগার থেকে যে আমরা কবে মুক্তি পাবো।
সংসদ অধিবেশনের সকালের পর্বের সংসদ অধিবেশন চলছিল, সরাসরি দেখছিলেন যমুনা টেলিভিশনের পর্দায়। দর্শক, এই ছিল যমুনা নিউজে।